বলবো, আমরা যাকে যোগ্য প্রার্থী মনে করেছি তাকেই ভোট দিয়েছি এবং আমাদের যত সমস্যা যিনি আমাদের দ্রুত সলভ করে দিতে পারবেন আমরা তাকেই ভোট দিই। যারা সৎ এবং সাহসী নেতৃত্ব থাকবে তাদেরকে আমি আসলে এখানে আমার ভোট লিস্টে প্রায়োরিটি দিয়েছি। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে, অনিয়মের অভিযোগ পর্যবেক্ষক শিক্ষকের। কেন্দ্রের মধ্যে এই ধরনের ব্যালট, এই ধরনের সিট যাওয়া এটা কোনোভাবেই কাম্য নয়। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন শুধুমাত্র ক্যাম্পাসে না, ইভেন ভোট কেন্দ্রে যেখানে ভোট দেয় সেখানেও এই টোকেনটা। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজমান রয়েছে। এই জায়গা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন উঠানোর ক্ষেত্রে শঙ্কিত। প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ। নিষ্পত্তি 10 থেকে 18 জানুয়ারি। পোস্টাল ব্যালটে ভোট দিতে 15 লাখের বেশি নিবন্ধন। অশ্রু সজল চোখে প্রিয় নেত্রীর কবর জিয়ারতে সাধারণ মানুষ। বেগম জিয়ার সমাধিতে সর্বসাধারণের শ্রদ্ধা, আসছেন নেতাকর্মীরাও। আমরা একজন গার্জিয়ান পেয়েছিলাম জিয়াউর রহমানকে, তাকে হারানোর পরে সেই শূন্যস্থানটা পরিপূর্ণভাবে পূর্ণ করেছিলেন ম্যাডাম খালেদা জিয়া। ওনার ঠিকানা ছিল বাংলাদেশ, এখনো ঠিকানা বাংলাদেশ। 17-18 কোটি মানুষ, সারা বিশ্বের মানুষ হয়তো তাকে ভুলবে না। সমুদ্র গবেষণায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার। সুনীল অর্থনীতি নিয়ে জরিপ ও গবেষণা প্রতিবেদন জমা। সেন্ট মার্টিনে পর্যটন ব্যবসায় স্থানীয়দের চায় সরকার। আনিসুল সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 12 জানুয়ারি। কারফিউ জারি, জুলাই হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগ। মুস্তাফিজ ইস্যু বাংলাদেশ ভারত আর্থ রাজনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে না বললেন অর্থ উপদেষ্টা। পণ্য আমদানিতেও বাধা নেই। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিকাল 3টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। 39 কেন্দ্রের 178 বুথে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চললেও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রদল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী AKM রাকিবের অভিযোগ, ভোটার টোকেন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে। অপরদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছেন শিক্ষক পর্যবেক্ষক আহ্বায়ক অধ্যাপক ডক্টর বিলাল হোসেন। ভোট শুরু হওয়ার পরে যে একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন শুধুমাত্র ক্যাম্পাসে না, ইভেন ভোট কেন্দ্রে যেখানে ভোট দেয় সেখানেও এই টোকেনটা প্রবেশ করেছে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজমান রয়েছে। এই জায়গা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন উঠানোর ক্ষেত্রে শঙ্কিত। আমরা মনে করছি নির্বাচনের ভোট গণনা করার সময় তারা এই ধরনের বড় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। কেন্দ্রের মধ্যে এই ধরনের ব্যালট, এই ধরনের সিট যাওয়া এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা সাথে সাথেই এর প্রতিবাদে নির্বাচন কমিশনের প্রধানের সাথে দেখা করেছি, তাদেরকে বলেছি ইমিডিয়েট অ্যাকশন গ্রহণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব মাসুদা লাবণীর কাছে। লাবণী, ভোট গ্রহণ শেষ পর্যায়ে চলে এসেছে, ভোটার উপস্থিতি এখন কেমন দেখছেন? অঙ্কুর, বেলা 3টা পর্যন্ত যদিও ভোট গ্রহণ চলবে, কিন্তু এই 3টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয় এলাকা অর্থাৎ যে ভোট কেন্দ্রের যে এলাকা, এই এলাকার মধ্যে যদি শিক্ষার্থীরা প্রবেশ করে তাহলে তাদের ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট চলবে। এবং যদিও এখন 2টা বাজে, কিন্তু ভোটার সংখ্যা কিন্তু খুব বেশি নেই। অর্থাৎ খুব একটি সারিতে দাঁড়িয়ে ভোটাররা যে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন সেরকম পরিবেশ কিন্তু নেই। এবং এই কেন্দ্রে 30% বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ঠিক বেলা 1টার সময় জানতে পেরেছিলাম। এবং এখন কত শতাংশ ভোট পড়েছে সেই বিষয়টি হয়তো পরবর্তীতে আমাদেরকে এখানে যারা আছেন রিটার্নিং অফিসার তারা জানাবেন। এছাড়া পাল্টাপাল্টি যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু পর্যবেক্ষকদের পক্ষ থেকে শিক্ষক যে দল, দুই পক্ষ শিক্ষকদের পক্ষ থেকেই কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এবং এক পক্ষ কিন্তু বলেছেন যে ভোটারদের যে টোকেন সেই টোকেনের মধ্যে প্রার্থীর তথ্য সংবলিত টোকেনগুলো ঠিক কেন্দ্রে
ভোটারদের সরবরাহ করা হচ্ছে এবং এর বিপরীতে কিন্তু শিক্ষক সভাপতির পক্ষ থেকে আরেকটি প্যানেল কথা বলেছেন এবং তারা যেটি বলেছেন যে টোকেনগুলো দেয়া হয়েছে সেগুলো আসলে তার সমর্থকদের জন্যই দেয়া হয়েছে এবং এটি চাইলে অন্য প্যানেলের যারা আছেন তারাও কিন্তু তার যে সমর্থক তাদেরকে এই ধরনের টোকেন দিতে পারেন এবং এটিকে আসলে খুব একটি কারচুপির চোখে দেখছেন না। পাশাপাশি নির্বাচন কমিশন যেটি বলছেন এখন পর্যন্ত তারা বলছেন যে স্বচ্ছ নির্বাচন হচ্ছেন এবং এখানে কারচুপি বা পক্ষপাতিত্বের অভিযোগের কোনো সুযোগ নেই বলেই বলছেন। অঙ্কুর, আমাদের আরেকজন সহকর্মী আছেন তাওহিদ, তার কাছে যাব। তাওহিদ, আপনি এখন ঠিক কোথায় আছেন এবং আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? মাছুদা লাবণী, আপনাকে ধন্যবাদ। নির্বাচনে ভোট গ্রহণের সময় প্রায় শেষ হয়ে এসেছে, আর 1 ঘন্টার খানিকের মতো সময় আছে। এই 3টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে আমরা এখানে জানতে পেরেছি যে নির্বাচন কমিশন বলেছেন যে ভোটার লাইনে যদি দীর্ঘ থাকে, অর্থাৎ কেন্দ্রের সামনে যদি শিক্ষার্থীদের লাইন থাকেন, তারা ভোট দিতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু 3টার পরও তারা ভোট দিতে পারবেন। কিন্তু 3টার পর কিন্তু বাহিরের থেকে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গেটের বাইরে থেকে কাউকে ভিতরে ভোট দেওয়ার জন্য প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু এছাড়া কিন্তু আপনি দেখছেন পুরো বিশ্ববিদ্যালয় সকাল থেকে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়া একটু জানিয়ে রাখি, এখন শীতের সময় চলে। বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু শীতকালীন ছুটিতে রয়েছে শিক্ষার্থীরা। সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই তীব্র শীতকে উপেক্ষা করে তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছেন। শুধু তারা এবং বিশ্ববিদ্যালয়ে এই শীতকালীন ছুটি ঘোষণা হয়নি শুধু এই যোগসু নির্বাচনের কারণে। সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেক দিনের সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিন্তু সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু সেই নির্বাচন প্রায় শেষ পর্যায়ে। 3টা বাজলে আমরা বুঝতে পারবো কখন ভোট আসলে শেষ হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তাহিদুল এবং লাবণী, আপনাদের দুজনকে ধন্যবাদ। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাত দৃঢ়। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের 2য় দিনের কার্যক্রম চলছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সকাল 10টা থেকে আসছেন যাচাই বাছাই বাদ পড়া সম্ভাব্য প্রার্থীরা। আপিল দায়েরের জন্য সারা দেশ থেকে অঞ্চলভিত্তিক 10টি বুথ স্থাপন করেছে ইসি। এ পর্যন্ত 84টি আপিল জমা পড়েছে বুথগুলোতে। এদিকে আপিল করতে এসে ভোটের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। আপিলের এ কার্যক্রম চলবে 9 জানুয়ারি পর্যন্ত। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি। মনে করছি যে ইনশাল্লাহ আমি মনোনয়ন পাবো এবং জনগণের জন্য কাজ করতে পারবো। দলীয় প্যাডে স্বাক্ষরিত অঙ্গীকারনামা এটা না থাকার কারণেই হচ্ছে মূলত আমার মনোনয়নপত্রটা বাতিল হয়েছিল। ওইটা রেডি করে আমি এসেছি, আজ আপিল করব। নির্বাচন পরিবেশ আমাদের জন্য এখনো খুব সুষ্ঠু আসে নাই, তবে আমরা আবেদন করব যেন সুষ্ঠু পরিবেশ হয়, মানুষ যেন মানুষের অধিকারটা প্রয়োগ করতে পারে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নামিরা আহমেদ। নামিরা, প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ অঙ্কুর আপনাকে। প্রার্থিতা ফিরে পেতে যে সমস্ত তথ্য আমার কাছে আছে, এ পর্যন্ত প্রধান যে বুথটি রয়েছে সেখানে 84টি আপিল জমা পড়েছে গতকাল থেকে এ পর্যন্ত, এবং ঢাকা অঞ্চলে 19টি আপিল জমা পড়েছে। এছাড়াও আমি যদি বলি যে ঠিক বেলা 3টায় এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে আছে সেখানকার মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ সংশ্লিষ্টরা কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠকে বসতে নির্বাচন ভবনে আসবেন এবং এছাড়া যদি
যদি আমি আরো কিছু তথ্য দেই, আমরা যেমনটা জানি যে আপিল শেষে রায় জানানো হবে কিন্তু 10 থেকে 18 জানুয়ারির মধ্যে, এবং বেশ কিছু পরিবর্তন এসেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। বিভিন্ন অঞ্চলে আপিলের সংখ্যাও বাড়ছে। যদি আমি বলি, খুলনা অঞ্চল থেকে 3টি, রাজশাহী থেকে 6টি, রংপুর অঞ্চল থেকে 3টি, চট্টগ্রাম অঞ্চলে 2টি, কুমিল্লা অঞ্চলে 5টি, ঢাকা অঞ্চলে যেটা বৃদ্ধি পেয়েছে 19টি, সেটা আমি আগেই বলেছি, ময়মনসিংহ অঞ্চলে 7টি, বরিশাল অঞ্চলে 1টি এবং ফরিদপুর অঞ্চলে জেলাসমূহ থেকে 8টি আপিল দায়ের করা হয়েছে। এবং একমাত্র কুমিল্লা অঞ্চল থেকেই আমি যদি বলি যে মনোনয়ন গ্রহণের বিরুদ্ধেও কিন্তু আপিল করা হয়েছে। এছাড়াও এখানে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে কিন্তু আপিল গ্রহণ করা হচ্ছে। এ পর্যন্ত সবকিছু সুশৃঙ্খল অবস্থায় দেখা যাচ্ছে। এছাড়া যদি আরো কিছু ইনফরমেশন আমি আরেকটু দেই, যে প্রত্যাহার করা হবে 20 জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। এর পরবর্তী সময় থেকে প্রচারণা চালানো হবে। তো এ ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ তথ্য। অঙ্কুর। নামিরা, আপনাকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের পর পেরিয়ে গেছে 8 দিন। এখনও তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর অশ্রুসিক্ত চোখে করছেন কবর জিয়ারত ও দোয়া মোনাজাত। মঙ্গলবার সকালে জিয়া উদ্যানে আসেন বিএনপির ঢাকা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক। বলেন, বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ তারেক রহমানের হাত ধরে সম্পূর্ণ করতে হবে। 3 দিনের রাষ্ট্রীয় শোকের পর বিএনপির 7 দিনের শোক পালনও সম্পূর্ণ। তবুও যেন এ শোক কাটবার নয়। তাই জিয়া উদ্যানে বেগম জিয়ার সমাধিতে এখনও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড়। মঙ্গলবার সকালে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী। দোয়া মোনাজাত শেষে জানান আগামীর বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশার কথা। জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে তার হাতে আমরা ক্ষমতা তুলে দেব। আমরা দেশ জনাব তারেক রহমান সাহেব দেশ পরিচালনা করবে। আপনাদের স্বাধীনতা যে ছিল না, আপনাদের সাংবাদিকদের মানুষের ভোটের অধিকার ছিল না, জনগণের স্বাধীনতা ছিল না, সেগুলো আমরা আবার আপনাদের মাঝে ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষও নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উনি সবাইকে নিয়ে চলতে চেয়েছিলেন। উনি গণতন্ত্রের জন্য কখনো আপোষ করেননি। উনি দেশ ছেড়ে যাননি। উনি মৃত্যুকালেও দেশ ছাড়েননি। উনি দেশে মারা গেছেন, এটা আমাদের গর্ব। সারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে রেখে গেছেন এবং তার গণতন্ত্র রক্ষার জন্য আমরা লড়ে যাব এবং তারেক রহমানের পাশে থাকব সারা জীবন। যতদিন এই দেশ থাকবে আমরা বেঁচে থাকব এবং গণতন্ত্রের জন্য লড়াই করে যাব ইনশাআল্লাহ। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত তার সহধর্মিণী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 2 নেতার এই সমাধিস্থল হয়ে উঠেছে আবেগ, সম্মান আর অতুল শ্রদ্ধার বাতিঘর। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। এদিকে আসন্ন নির্বাচন সামনে রেখে নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়। ঢাকা 17 আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয় ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মোটরযান চালক হয়রানি এবং পুলিশি নির্যাতন বন্ধ ও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে আইন করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মোটরযান চালক দলের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, রাষ্ট্রীয়ভাবে চালকদের পেশাকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধ ও যাত্রী নিরাপত্তার স্বার্থে প্রত্যেক মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করার তাগিদ দেন তিনি। পরে বেগম জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। যে ছেলে ইউনিভার্সিটিতে এমএ পাস করছে, এখনো চাকরি হয়নি, তারা উবার চালায় এখনো, তারা কি বলে ট্যাক্সি চালাবে, পাঠাও চালাবে। তাই এই পেশাকে সবচাইতে সম্মানিত পেশা করতে হবে রাষ্ট্রের দিক থেকে। গভীর সমুদ্র গবেষণা এবং সমস্যা চিহ্নিত করতে গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংক্রান্ত একটি সভা হয়েছে। সেখানে সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত একটি জরিপ ও গবেষণা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। গবেষণা বলছে, মিলেছে 65টি নতুন প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব। সেন্ট মার্টিনে বহিরাগতদের পর্যটন ব্যবসা বন্ধ করতে
দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার, জানিয়েছেন বন ও পরিবেশ জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ আরিজন হাসান। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেন্ট মার্টিন দ্বীপের মাস্টার প্ল্যানের ওপর কর্মশালায় একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এই দ্বীপের বাসিন্দাদের জন্য বিকল্প কর্মসংস্থান নিয়ে পরিকল্পনা করছে সরকার। দেশের একমাত্র প্রবাল দ্বীপটি রক্ষায় কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। ৮,০০০ মানুষের একটা দ্বীপে প্রতিদিন যদি 10,000 বহিরাগত যায় ট্যুরিস্ট হিসাবে, আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন ওই দ্বীপের কোনো মানুষের খুশি হবার কোনো কারণ নাই, কারণ ওই ট্যুরিস্টগুলো অবশ্যম্ভাবী রূপে তাদের প্রাইভেসির উপরে একটা প্রভাব ফেলবে। কিন্তু ওই দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানে আমাদেরকে যেতে হবে। সেই বিকল্প কর্মসংস্থানের মধ্যে কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়, তাদের ভূমিকা আছে। মোস্তাফিজুর রহমান ও আইপিএল ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক কোনো প্রভাব পড়বে না, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, ভারত থেকে যেসব পণ্য আমদানি হওয়ার কথা সেখানে কোনো বাধা তৈরির সুযোগ নেই। ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যা ঘটেছে তা দুঃখজনক, তবে রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব অর্থ বাণিজ্যে পড়বে না। আলোচনার মাধ্যমে চলমান সংকটের মীমাংসা করতে হবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমার দিক থেকে আমি দেখছি না যে এটা আপনার অর্থনৈতিক হিসেবে যেটা দরকার আমাদের, এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি সেটা অর্থনৈতিক হিসেবে আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমাদের প্রভাব পড়বে। সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী 12 জানুয়ারি। মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এই দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে কারাগার থেকে কড়া পাহারায় দুজনকে ট্রাইব্যুনালে আনা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ 5টি। এসবের মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ জারি ও ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা করা, ছাত্র জনতা হত্যা উস্কানি দেওয়ার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, 24 জুলাই আগস্টে যে কারফিউ জারি করা হয় তা ছিল বেআইনি। তারা কারফিউ দিয়েছিল একটা জেনোসাইড করার জন্য, তারা কারফিউ দিয়েছিল বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে নিশ্চিহ্ন করার জন্য। জুলাই আগস্টের এই মুক্তিকামী মানুষের মুক্তির সংগ্রাম, সেইটাকে দমন করার জন্য কারফিউ ব্যবহার করা হয়েছিল। সুতরাং কারফিউ কোনো আইনসম্মত কারফিউ ছিল না, এটা ছিল গণহত্যাকে ফ্যাসিলিটেট করার জন্য একটা নির্দেশ। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার ভোর 6টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে সোমবারের চেয়ে আজ 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। ফলে রাজশাহীতে চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল 100%। পৌষের শুরুতেই উত্তরের জেলা পঞ্চগড় কাঁপছে হাড় কাঁপানো শীতে। গত কয়েকদিন থেকে দেখা মিলছে না সূর্যর। এমন আবহাওয়ার বিপাকে পড়েছেন শ্রমজীবী নারীরা। বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাও। সরকার হায়দারের তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘরের কাজকর্ম সেরে পঞ্চগড়ের শ্রমজীবী গ্রামীণ নারীদের ছুটে যেতে হয় রোজগারের পথে। কেউ কাজ করেন পাথর ভাঙা মেশিনে, কেউ কেউ ফসলের মাঠে, আবার অনেকে নিজেদের খামারেই ব্যস্ত থাকেন। ঘর গৃহস্থলীর কাজ থেকে শুরু করে তীব্র এই শীতে প্রতিনিয়ত বরফের মতো ঠান্ডা পানি ব্যবহার করতে হয় নারীদের। পাশাপাশি হিমালয় থেকে বয়ে আসা হিম শীতল বাতাস আর মাটিতে খালি পায়ে কাজ করতে হয় তাদের। শীত যেন সংকটই বয়ে এনেছে শ্রমজীবী নারীদের জীবনে। তীব্র ঠান্ডায় শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ফেটে যাচ্ছে হাত পায়ের চামড়া, তীব্র ঠান্ডায় কুঁচকে যাচ্ছে মুখের চামড়া, ফেটে যাচ্ছে ঠোঁটো। এই তীব্র শীত মোকাবেলায় অনেকের উষ্ণ কাপড় কেনার সামর্থ্য নেই। ভোরবেলা উঠে কাজ কাম সারে এই যে আমি পাথরের কাজে যাই, শীতের কাপড় পাই নেই। ঠান্ডার কারণে আমার হাত পা ফেটে যায়, অনেক রোগ বালাই দেখা দেয়। সর্দি, কাশ, সর্দি, হাত পা ফাটে গেছে, পাও ফাটে গেছে। এলার শীতে কাজ করি, ঠান্ডা। হাত পা ফাটে গেলেন ধরে আমাদের হাত পাও জ্বর হয়ে আসে, এমন করে চচ্চর করে। পা হাত ফাটে যায়, প্রচুর ব্যথা করে, কাজ করতে পারি না। মাঠে কাজ করি, বাড়ির বাসা ঠিক মতো কাজ করতে না, হাতগুলা ব্যথা করে, গাল বুক ফাটে। চিকিৎসকরা বলছেন তীব্র ঠান্ডায় সচেতনতা আর যত্নের অভাবে দেখা দিচ্ছে এসব রোগ। ত্বকের যত্ন নেয়ার তাগিদ দেন তারা। এই সমস্ত রোগের ক্ষেত্রে একটা সাধারণ সমাধান হচ্ছে যে আপনারা বেশি বেশি
ত্বককে ময়শ্চারাইজ করবেন, সেটা নারিকেল তেল, অলিভ অয়েল, ভ্যাসলিন অথবা বাজারে যেসব প্রিপারেশন পাওয়া যায় ত্বককে নরম করার জন্য সেগুলোর মাধ্যমে। শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে জীবনযাপন এবং খাদ্যাভ্যাসে সতর্কতা অবলম্বনের আহ্বান চিকিৎসকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে আটকের পরই ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারে নজর দিয়েছে ট্রাম্প প্রশাসন। উৎপাদন বাড়াতে চলতি সপ্তাহেই এক্সন মোবিল ও শেভরনের মতো মার্কিন জায়ান্টের সাথে বৈঠকে বসছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন আলোচনা চলছে, তবে কোম্পানিগুলোর দাবি এখনো কোনো বৈঠক হয়নি। বিশ্লেষকরা বলছেন ভেনেজুয়েলার তেল অবকাঠামো এতটাই নাজুক যে তা ঠিক করতে দীর্ঘ সময় ও শত কোটি ডলার বিনিয়োগ লাগবে। এদিকে মার্কিন কোম্পানিগুলোর ভেনেজুয়েলায় ফেরার খবরে চাঙ্গা হয়ে উঠেছে জ্বালানি খাতার শেয়ার বাজার। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।